সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি তার সরকারের আওয়ামী লীগ সরকারের দলের বেশ কিছু দুর্বলতা তুলে ধরেছেন। শুধু নিজের অংশটা বাদ দিয়ে তিনি নিজেও যে বলেছেন যে ভারতে গিয়ে বলে এসেছি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। এগুলো যে কতখানি দেউলিয়াপনা সেগুলো তিনি বলেনি, তবে গুরুত্বপূর্ণ কিছু তার অংশটা বাদ দিলে অন্য অংশে যে কথাগুলো বলেছে খুবই প্রাসঙ্গিক। বলছেন যে কেন এই পতন হলো। সেই পতনের ক্ষেত্রে বলছেন যে সরকারি দলের কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেল এবং পদ পদবি টাকা দিয়ে পদ পদবি বেচাকেনা করেছেন। আর জনগণের সঙ্গে প্রধানমন্ত্রী মন্ত্রী তাদের জনসম্পৃক্ততা কমে যাওয়া, এবং খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক একটা বাংলা ভাষার টিভি চ্যানেলকে তিনি সাক্ষাৎকার দেন, বিস্তারিত সাক্ষাৎকার। তার তিক্ত কিছু অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন। তিনি এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। আওয়ামী লীগের ভুল কোনগুলো সেগুলি বলছেন। আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হলো কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েন, যে টাকা দেয় তাকে পদ পদবি দেন, আর জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। এবং এমনকি প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও বলেছেন যে প্রধানমন্ত্রী মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ নেতাদেরকে সময় দিতেন না। সরকারি অফিসাররা অ্যাপয়েন্টমেন্ট দেন, একটানা একটা বাহানা দিয়ে তেনারা সহজে অ্যাপয়েন্টমেন্ট দেন না, এবং এই ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে পরে দেন। আর বলছেন যে রাজনীতিবিদ প্রধানমন্ত্রীর মাঝে কোনো জায়গায় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি আর উনি উপদেশমূলক বাণী দেন। বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সঙ্গে কথা বলার জন্য সামনে অগ্রসর হলে এসএসএফ বাধা দেন, আসতে দেন না। এসএসএফ লোক 25 ফুট দূরে দূর করে সরায় দেয়। ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা যে আমরা কিছু ফিল করি, এই যে চাঁদাবাজি, করাপশন, এই বিষয়গুলো আর বলার সুযোগ থাকে না। বলছেন যে কোভিড মহামারীর সময়, করোনা মহামারীর সময়ের কথা বলছেন, যে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত সীমিত হয়ে যায়, আর আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তখন। সেই সঙ্গে কিছু নেতা চাঁদাবাজির সঙ্গে জড়ায় পড়ে। মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারতেন না, উল্লেখ করে বলেন সব সময় দেখা করতে পারতাম না। কোভিডের আগে যখন আমরা মন্ত্রী হলাম তখন প্রধানমন্ত্রী প্রত্যেক দিন ক্যাবিনেট মিটিং এর পর অফিসারদেরকে বের করে দেন, এবং তখন যারা রাজনৈতিক মন্ত্রী তাদেরকে নিয়ে কথা বলতেন। তখন উনি বলতেন সমস্যা আছে কিনা, আমরা কথা বলতাম, উনি বলতেন কাউন্টার হতো, পাল্টাপাল্টি কথাবার্তা হতো। কিন্তু কোভিডের পরে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে যেতেন। আমরা দৌড়ে গিয়ে কিছু কথা যদি বলতে পারি সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওই যে এসএসএফ এর বাধার কারণে সেইটা আমরা সবসময় পারতাম না, এবং এতেই যে দূরত্ব তৈরি হলো সেই দূরত্বটা আর ঘোচেনি। আর একটা বলছেন যে চাঁদাবাজির কথা। তারপরে বলছেন যে সংসদেও তুলেছি কিন্তু সেগুলি লাভ হয়নি। প্রজেক্টগুলো 3 বছর, সিলেট এয়ারপোর্টের কথা বলছে যেটা 3 বছরে শেষ হওয়ার কথা, সেটা 10 বছরে। সময় বাড়লেই টাকার অঙ্ক বাড়ে, এবং যেই টাকাটা বাড়তি বরাদ্দ হয় তার 80% তারা খেয়ে ফেলে। এই প্রত্যেকটা প্রজেক্ট হচ্ছে ডিলে। তারপরে কোটা সংস্কারের সময় এই যে নাতিপুতিদেরকেও চাকরিতে নেওয়া, বলছেন যে এটা বিরোধিতা করেছি কিন্তু কাজ হয়নি। এটা কোর্টের দোহাই দেওয়া হয়েছে, বলা হয়েছে কোর্ট রায় দেবে, কিন্তু তিনি বলছেন যে আমি বলেছি যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের ওই সময় পতনের যে কারণগুলো তিনি তুলে ধরলেন এবং খুবই প্রাসঙ্গিক। শেষের দিকে এই যে শিক্ষকদের আন্দোলন নিয়ে শেখ হাসিনার এক ধরনের আচ্ছা করুক, চিলাচিলি করুক, ক্লান্ত হোক, তারপর দেখা যাবে। ছাত্রদের আন্দোলন যখন শুরু হলো এটা পাত্তাই দেননি, মনে করছে যে ওই নূরের মতন আন্দোলন আর হবে না, এবং কোর্ট যেহেতু রায় দিয়েছে সুতরাং এটা থেমে যাবে। পরে তো এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তার মানে এক ধরনের জনবিচ্ছিন্নতা, উপেক্ষা করা, অহংকার, এই ধরনের মানসিকতার কারণে, এবং যে নির্বাচন, একে তো ভেজাল নির্বাচন, তার মধ্যে আবার অহংকার, সব মিলায় আওয়ামী লীগ সরকারের পতন ত্বরান্বিত হয়েছে। তার একটা অংশ এখন আস্তে আস্তে
সাবেক মন্ত্রীরা তারা মুখ খুলছেন, হয়তো তাদেরও অনেক ব্যর্থতা আছে। সেই অংশটা বাদ দিয়ে তারা যেটা বলছেন সেটা যদি বিশ্লেষণ করা যায় দেখা যাবে যে তার মধ্যে প্রাসঙ্গিকতা আছে। দর্শক।